দর্শক সকলকে স্বাগত। আজকের আয়োজন ভিন্ন মাত্রায় প্রাপ্তি ও প্রত্যাশার জুলাই এই শিরোনামে আজ কথা বলবো। আমাদের মাঝে আলোচনা করবার জন্য আমন্ত্রণে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব নীলুফার চৌধুরী মনি, মাননীয় সংসদ সদস্য এবং স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি। রয়েছেন জনাব রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি। দর্শক, আজকের আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশা করছি। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। ধন্যবাদ। মনিয়াপা, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বছর উদযাপন চলছে। আমরা দেখছি যে নানান মাত্রায় এটা ভাবগাম্ভীর্য তাৎপর্যের মধ্য দিয়ে এটাকে উদযাপন করবার চেষ্টা চলছে, কিন্তু জুলাই যখন আসছে তখন কিন্তু মানুষ নানা রকম হিসাব নিকাশ করছে আর কি, যে 2 বছর আমরা কি পেয়েছি কি পাইনি। ইতিমধ্যে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে 5 মাস অতিক্রম হতে চলেছে, 5 মাস পূর্ণ হয়েছে। যেটি জুলাই নিয়ে যে আলোচনাটি কেন্দ্রে আছে সেটি হচ্ছে যে অনেকে বলছেন যে জুলাইয়ের এক ধরনের চেতনা কথা বলে একটি পক্ষ রাজনৈতিক স্বার্থসিদ্ধির কথা বলছেন, আবার আরেকটি পক্ষ বলছেন জুলাইয়ের যে মূল কথা, অর্থাৎ যে পরিবর্তন সংস্কার, রাষ্ট্রর যে কাঠামো পরিবর্তন করে দেওয়ার যে একটা অঙ্গীকার ছিল, সেখান থেকে বিএনপি মুখ ফিরিয়েছে এবং তারা আশ্বাস দিচ্ছে বিএনপি, কিন্তু সেই আশ্বাসে ওই পক্ষটি বিশ্বাস করতে চাইছে না। এই পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন, যে মানে এর মধ্য দিয়ে কি আসলে জুলাই নিয়ে আমরা এক ধরনের মানে ডিলেমার মধ্যে সাধারণ মানুষ পড়ে গেল কিনা? আসলে কি জুলাই শেষ পর্যন্ত রক্ষা পাবে নাকি কি হবে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন, এবং আমার সহ-আলোচক প্রিন্স ভাইকে শুভেচ্ছা। দেখেন, জুলাইকে বলার আগে আমি 90কে বলতে চাই। এখানে আমরা দুইজনই 90-এর ওই সময়ের আমরা কর্মী, বা উনি নেতা প্রথম সারির। তো সেইখানে সেই 90টা জুলাই নিয়ে যত কিছু হচ্ছে, 90 নিয়ে তত কিছু হয় নাই। এত পক্ষে বিপক্ষে, ওইখানেও আমরা 90-এর প্রায় সবাই বাংলাদেশের পক্ষে বিপক্ষের, মানে সরকারের বিপক্ষে শক্তি ছিলাম। তো সেই 90-এ আপনার সেটাও কিন্তু ওইভাবে ধরে রাখা যায় না, কিন্তু একদম বিলীন হয়ে গেছে তাও কিন্তু না। এটা হচ্ছে শ্রদ্ধাবোধ পারস্পরিক, এবং টিকিয়ে রাখার জন্য যতটা আপনার স্বচ্ছতা থাকা দরকার ততটা থাকলে টিকে থাকে। অনেকেই বলেন তিন জোটের রূপরেখা সফলতা পায়নি। সেইখানেও একটা কথা ছিল যে 3 জোটের রূপরেখা সফলতা না পাওয়ার পেছনে যে কারণটা, সেটা সরকারি দল বিরোধী দল যদি না চায়, ওরকম কারোরই ওই ধরনের টেন্ডেন্সি ছিল না যে এটা আদায় করে নিতেই হবে। এখন যেমন জুলাই সংস্কারের নাম বলে পুরো আদলটাকে চেঞ্জ করতে চাচ্ছে। আমার কথা হচ্ছে পুরো আদলটা, যে আদলটা ছিল, আদলের মধ্যে কিন্তু কোনো দোষ নাই। আমি বলি, সংবিধানে কিন্তু কোনো দোষ ছিল না, সংবিধান মানে নাই, এটাই হচ্ছে দোষ। কোনোদিন পৃথিবীর কোনো সংবিধানে কিন্তু খারাপ কথা লেখা থাকে না। তো সংবিধানটা কিন্তু একটা পবিত্র হিসেবে একটা রাষ্ট্র ওইভাবে পরিচালনা করে। তো যখন সংবিধান মানা হয় না, তখন সংবিধানটা জায়গায় ফলাফলে দূষণীয় হয়, কিন্তু সংবিধানের যে লেখাটা থাকে সেখানে কোনো দোষ থাকে না। কথা ছিল যে জুলাইটা কিছু সংস্কার আনবে। কোন সংস্কার? প্রথম সংস্কার হচ্ছে কোটা সংস্কার বাতিল চেক, তাও সব কোটা বাতিল না। যেমন ধরেন আপনার মুক্তিযুদ্ধের কথা, অটিস্টিক, মুক্তিযোদ্ধাটা এখন তো মুক্তিযোদ্ধা নাই, মুক্তিযোদ্ধার নাতিরা মানে দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম চলে আসছে। সেইখানে তাদের ওইখান থেকে কমানো, এটা আমরাও সেটার পক্ষে ছিলাম। সবাই আমরা এই আন্দোলনটা যে করেছি, প্রত্যেকেই ডান বলেন বাম বলেন মধ্যপন্থা বলেন, সবাই কিন্তু এই জিনিসটার পক্ষে ছিলাম যে এটার যেন সংস্কার হয়, আমাদের মেধাবী তরুণরা, তরুণীরা যেন তার ন্যায্য হিস্সাটা ফেরত পায়। তো সেটা করতে গিয়ে তারপরে রাষ্ট্রীয় সংস্কার আসলো। সংস্কার কোনো খারাপ জিনিস না, যুগে যুগে সংস্কার হবে, যুগের সাথে তাল মিলিয়ে। আজ থেকে 50 বছর আগের বিজ্ঞান আর 50 বছর পরের বিজ্ঞানের মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক। এই বিজ্ঞান কিন্তু হাতের মুঠোয়, যে কোনো মানুষ আগে যেখানে 50 বছর বাঁচত বা 70 বছর বাঁচত, ওই হিসাবটা করলে 70 বছরে সে যত জায়গায় যেতে পারতো, এখন তার 10 গুণ 20 গুণ 50 গুণ যেতে পারে। তার মানে ওটাকে আমি যদি হিসাব করি তাহলে আরও অনেক দিন আমি বাঁচি, মানে ভ্যালুজ হিসেবে যদি আমি চিন্তা করি। তো সেই জায়গায় এই সংস্কারটাও এরকম, যে সংবিধান যে যখন রচনা হয়েছে তখন যে এনভায়রনমেন্ট ছিল, এখনকার এনভায়রনমেন্ট অনেক চেঞ্জ। সেখানে কিছু সংযোজন বিযোজন হবে, সেইটাই হবে সংশোধনী।
কথা তো এমনই ছিল, সংশোধনী হবে। এবং 1.5 বছর আমি ওখানে ছিলাম না, প্রিন্স ভাইরা ছিলেন। 1.5 বছর সংস্কারের বিভিন্ন হিসাব নিকাশ করা হয়েছে, দেশীয় মানুষ, বিদেশীয়, দেশীয় মানুষ, মানে যারা বিদেশ থেকেছে, এই দেশের জন্মসূত্রে নাগরিক, আর কিছু না, তারা তাদের নেতৃত্বে আপনার এই কাজগুলো হয়েছে। এর মধ্যে আপনার নোট অফ ডিসেন্ট ছিল, কিছু সর্বসম্মতিক্রমে ডিসিশন নেওয়া হয়েছিল। এবং সবশেষ কথা হচ্ছে যে এটা সংসদ হলে, ইলেকশনের পরে সংসদের নির্বাচনে 2/3 মেজরিটি নির্বাচনে এগুলো পাস হবে। তো 2/3 মেজরিটি নির্বাচনে তো নোট অফ ডিসেন্ট নিয়ে চুলচেরা আলোচনা হবে, সেটা যদি 2/3 মেজরিটি চায় পাস হবে, যে কোনো কিছুই। সেটাই তো আপনার কোনো সমস্যা ছিল না, ওই কথাটা কিন্তু তখনও ছিল। তাহলে এখন এইখানে এসে মেজরিটির ভোটটা, তাহলে কেন এটা না ভোট হয়ে যায়? আর আপনার যে কথাটা আসছে যে সংস্কারের সঙ্গে গণভোটটা কিন্তু আপনার 5ই আগস্ট 24-এ সরকার পালিয়ে যাওয়ার পরে থেকে এই পর্যন্ত সংবিধান মেনেই কিন্তু হয়েছে। সংবিধান মানা হয়েছে বলেই রাষ্ট্রপতি এখনো রাষ্ট্রপতি আছে, সংবিধান মানা হয়েছে বলেই নির্বাচন হয়েছে। আসবো, কিন্তু আমি এই লাইনটা শেষ করে দিই। এখন এই সংবিধান মেনে যদি হয়ে থাকে, তাহলে সংবিধানের ভেতরে কোনো গণভোট ছিল না। তাহলে গণভোট বিএনপি চাইলেই বিএনপি পারে, কে বলেছে আপনাকে? যে আপনারা বলা হচ্ছে যে আপনারা অনেকটা সংবিধান প্রীতি দেখাচ্ছেন, সেটা হচ্ছে নির্বাচনে এসে ক্ষমতায় যাওয়ার পরে। তো সংবিধান অনুযায়ী তো তাহলে বঙ্গবন্ধুর ছবি থাকার কথা, সংবিধান অনুযায়ী নির্বাচন আরো 28 সালে হওয়ার কথা, সময় হওয়ার কথা। এখন কেউ যদি মামলা ঠুকে দেয়, আমি বলি এই ভিতর কিন্তু কেউ যদি মামলা ঠুকে দেয় কেন ছবি থাকলো না, তাহলে হয়তো তুলবে। আসবো আবার সে বিষয়ে একটু আসবো, একটু প্রিন্স ভাইকে একটু শুনতে চাই। প্রিন্স ভাই, যে আপনার কাছে কি মনে হয় যে 2 বছরের মাথায় আসলে জুলাই নিয়ে যে এক ধরনের রাজনৈতিক ঐক্যের জায়গাটা তৈরি হয়েছিল, যেখানে একটা জুলাই জাতীয় সনদ তৈরি হলো, তার প্রেক্ষিতে গণভোট হলো, দীর্ঘ সময় আলোচনা হলো, কিন্তু এখন যে জায়গাটায় তৈরি হয়েছে রাজনীতি, একটা বিরোধপূর্ণ অবস্থা, মানে এটিকে আসলে জুলাইয়ের চেতনাকে বা তার যে ঐক্যবদ্ধ রূপটাকে কি ধ্বংস করছে না, ভিতর থেকে কি ভেঙে দিচ্ছে কিনা, এটা কি মনে করেন? আর এই যে সংস্কার নাকি সংশোধন, এই বিতর্কটাকে কিভাবে দেখছেন আপনি? যে আপনাকে ধন্যবাদ, মনিয়াপাকে ধন্যবাদ, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। আচ্ছা, আমার খুবই কংক্রিট এবং স্পষ্ট বক্তব্য। প্রথম কথা, দেখেন, এই যে আমরা একটা চেতনার কথা বলি, চেতনার শব্দটা এখন একটা সমস্যা হয়ে গেছে। দেখেন না, মুক্তিযুদ্ধ আমাদের যে শ্রেষ্ঠ অর্জন, এই চেতনার নামে ক্ষমতা রক্ষা করা, দুর্নীতি, অপব্যবহার, এইগুলো তো হয়েছে আমরা দেখি। তো এই সময়েও দেখবেন যে এই চেতনার নামে অনেক ঘটনাগুলো ঘটতেছে, যার জন্য আমাকে যদি বলেন, আমরা জেনারেলি এইভাবে বলার পক্ষে যে একটা আকাঙ্ক্ষা, তাহলে যে কোনো সময়ের একটা আকাঙ্ক্ষা থাকে। এই সময় আমরা যে গণ আন্দোলন করলাম, গণ অভ্যুত্থান সংগ্রাম, তার আকাঙ্ক্ষার প্রশ্ন। এইবার আসি ছোট ছোট চেতনা বলা যাবে না, বললে আপনি বলতে পারেন, আমার বলাতে আপত্তি করছি না, কিন্তু আমি বলছি বিষয়টা আকাঙ্ক্ষা বললে দেখবেন যে সংকটটা থাকে না। কেউ বললে বলুক, আমি কোনো বলা নিয়ে কোনো আপত্তি করছি না, আমি আমার বুঝটাকে এইভাবে পরিষ্কার করছি। এবার আসি, আপনি দেখেন, এবার এই যে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হলো, গণ অভ্যুত্থান মতো জনগণ মিলেই তো এটা করছে। এটা কি 36 দিনে শুধু হয়েছে? মোটেই না, এটা কেউ বলতে পারে। আমি ওই বলাই তর্কে যাব না, কিন্তু এটা যে কোনো ABCD জ্ঞানওয়ালা মানুষ বুঝবে যে আমরা দীর্ঘ যে সংগ্রাম করে আসছিলাম, সেই সংগ্রামের কালমিনেট করছে এই জায়গায়। আমি প্রসঙ্গক্রমে একটু খালি উদাহরণ দিই, যেহেতু 90 তো আসে। দেখেন, মনিয়াপাশা, আপনারও মনে থাকার কথা, আপনিও তখন অন্যতম একজন ছিলেন। 87 ওই যে নূর হোসেন মারা গেল, টিটো মারা গেল, ওই সময় কিন্তু বিরাট আন্দোলন হয়েছিল। কিন্তু যে কোনো সময় হোক, ওই সময় আমরা সফলতার দ্বার প্রান্তে যাইনি, গেলাম 90-তে। হতে পারে তা আপনি এইবার এই সময় না হতে পারতো, পরে হতে পারতো, কিন্তু অনিবার্য ছিল। যেভাবে কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসকরা বিনা ভোটে ক্ষমতায় থাকে এবং অন্যান্য যা করেছে আর বলার দরকার নাই। রাজনৈতিক নেতৃত্ব আপনারা পারেননি, রাজনৈতিক নেতৃত্ব। আচ্ছা, সেটা আমি আসি, আবার এই কথা বলেন বলে বলি। আমি তো বলি অন্য জিনিস, বরঞ্চ রাজনৈতিক নেতৃত্ব, আমি আপনার যে পরে যে প্রশ্ন করেছেন তার উত্তর এই কথার মধ্য দিয়ে, শেষ দিকে রাজনৈতিক নেতৃত্বের যদি একটা কোঅর্ডিনেটিং ফোরাম, যেটা 90-তে হয়েছিল, তারা মিলিয়ে আমরা এই জায়গায় একটা দায়িত্ব পালন করতে পারতাম, তাহলে আজকে যে অনেকের মধ্যে যে হতাশা বিরাজ করছে 1.5-2 বছরে, এত হতাশা থাকতো না। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বুঝ নিয়ে কথাটা বললাম। ওইটা হয়নি বলে আজকে ঘটে গেছে কি জানেন, অনেকেই এইটাকে দেখা গেছে নিজে গোষ্ঠী ব্যক্তির সাথে ব্যবহার করার জায়গায় যাচ্ছে।
আমি একটা উদাহরণ না দিয়ে পারছি না, একটা খুবই ইন্টারনাল উদাহরণ। আমি এই কথাগুলো বলতাম না, ইদানিং একটু বলা শুরু করছে, এগুলো তো বলতে হবে, কারণ 90-90 যে মানুষ সব ভুলে গেছে। বলুন। একটু 90-এর অন্য একটা গল্প বলি, যেটা আসলে একেবারে ইন্টারনাল কথা, কেউ বিশ্বাস নাও করতে পারে না। আমি বিশ্বাস করার জন্য বলছি না, জানার জন্যে। দেখেন, 90-এর গণঅভ্যুত্থানের পরে আমি যে ছাত্র সংগঠন করি, আমাদের কেন্দ্রীয় কমিটির সভায়, আমি নাম বলছি না, আমাদের একজন এসে বলল যে আমরা যে প্রথম সারির ছাত্র নেতারা এরকম একটা ভাবতেছি যে আমরা কয়জন যাতে আগামী নির্বাচনে জিতে আসতে পারে, আমরা শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুইজনের কাছে যাব, যে আমরা যারা দাঁড়াবো অন্য কোনো প্রার্থী দেবে না। আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি আউট অ্যান্ড আউট রিজেক্ট করে দেয় যে না, এটা সুবিধাবাদ। আপনি আজকে হলে বিষয়টা কি হতো? তাহলে হ্যাঁ, আমি এই জন্য বললাম, তার মানে দেখেন কোথায় আমরা ছিলাম আর কোথায় আমরা আসছি। তাহলে কিন্তু এর সাথে কিন্তু আকাঙ্ক্ষা মোটেই যায় না। আকাঙ্ক্ষাটা কি? এই যে দীর্ঘ সংগ্রামের একটা আকাঙ্ক্ষা, গণতন্ত্রের আকাঙ্ক্ষা, যেটা এই ইউনূস সাহেবের আমলে ওই ডিলে করে সংকট তৈরি করে গেছে। আকাঙ্ক্ষা কি? আমাদের যে ধরনের বিনা ভোট বা অন্যান্য যে ঘটনাগুলো ঘটে, আমরা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলব। আকাঙ্ক্ষা কি? গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে গেলে সংবিধান তো অবশ্যই, কিন্তু সংবিধান সংশোধন তো একটা নিয়মিত প্রক্রিয়া, সেই জায়গায় প্রয়োজনীয় করব যাতে করে সংসদ কার্যকর হয় এবং আরও অনেকগুলো। এই হচ্ছে তাহলে জেনারেল। আর একটা আকাঙ্ক্ষা চলে আসছে, এইটাকে বারবার আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা। পরে দেওয়াল লিখনে যে কথাগুলো আসছে, তাহলে এইবার যদি সেই বিবেচনা করেন, এখন ধরেন কথার কথা, আমরা যদি কমিউনিস্ট পার্টি বা বাম ফ্রন্ট এটাকে আপার হ্যান্ডে থাকতাম, তাহলে আমরা চেষ্টা করতাম টুয়ার্ড সোশ্যালিজমের দিকে নিতে। এখন উগ্র দক্ষিণপন্থীরা তারা ক্ষমতায় থেকে এটা উগ্র দক্ষিণপন্থার দিকে নিচ্ছে। ঘটনাচক্রে মানে বাস্তব কারণেই বিএনপি এখন ক্ষমতায় আছে, তারা বাংলাদেশি জাতীয়তাবাদ যে রাজনীতি করে তাহলে ওই জায়গায় নেবে। তো এখন তার ওই জায়গার সাথে তো আমার কতগুলো অমিল থাকবে, তাহলে অমিল আছে বলে কি আমি কি করব? আমার তো করার কিছু নাই, কারণ জনগণের ভোট তো তাদের জায়গায়। আমি বরঞ্চ করব কোনটা, তারা যতটুকু ঐক্যের জায়গা বলতে আমি বলছি তাদের ইস্তেহারের জায়গা, সেইটুক যাতে বাস্তবায়ন করে, তার মধ্যেও যেটা আমার আপত্তি আছে ওটা করতে গেলে আমি বিরোধিতা করব। ক্লিয়ার? এবং যদি তার অভিজ্ঞতা আরো বেশি করতে চায়, ভালো। কিন্তু যে কথাটা আজকে আসছে সনদ এবং এইটা নামে, এটা একটা ভুল ব্যাখ্যা হচ্ছে। কেন জানেন? সনদের নামে দেখবেন কোনটুক আপনি করতে পারেন। প্রথম কথা একটু খেয়াল রাখতে হবে, আমরা যারা বসছি আমরাই কিন্তু এই দেশের সব না। লিগ্যাল বেসিস ছিল না, কিন্তু একটা ছিল ঐক্যের, যে এই দলগুলো এটা মনে করে যে ব্যাপারে, হ্যাঁ, তাহলে যে ব্যাপারে আমরা 100% একমত ছিলাম, এইটার কোনোটা যদি ক্ষমতাসীনরা বাস্তবায়ন না করে, তখন তাকে আমি অভিযুক্ত করতে পারি। তার আগে তার যে নোট অফ ডিসেন্ট অন্য জায়গাগুলো আছে, সেটা বাস্তবায়ন যদি না করে, আমি তাকে কেন বলবো? সেটা কি গণভোট হওয়ার পর সেটা কি কেবলমাত্র রাজনৈতিক দলগুলোর ইচ্ছার উপর ডিপেন্ড করবে? সেটা তো গণরায় দিয়ে দিয়েছে, সেই জায়গাটা একটা সাংবিধানিক প্রশ্ন আসছে আর কি, নৈতিক প্রশ্নটা আসছে। উত্তর দিয়ে দিই, আমি তো এটা বলে নিই, আমি এই তর্কে বেশি যাওয়া যাবে না। শোনেন, গণভোটের সময় আমরা যেমন কমিউনিস্ট পার্টি পরিষ্কার করে বলছিলাম, এটার কোনো আইনগত ভিত্তি নেই, নৈতিক ভিত্তিও নেই, আমরা অংশও নেইনি। বিএনপি এখন পরিষ্কারভাবে বলেছে এটার কোনো আইনগত ভিত্তি নেই, তখন কৌশলগত কারণে আমরা গিয়েছিলাম, কারণ তাই না হলে নির্বাচন রাজনীতিতে কৌশল থাকতে পারে। সুতরাং ওইটার এই আলোচনা মূল্যহীন হিসাবে দেখি। আর যেভাবে গণভোট হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, গণভোট নিয়ে আমরা আজকের সেশনে আলোচনা করতে চাই না। মনিয়াপা, একটা বিষয় আপনি তুলেছেন শুরুর দিকেই, ওটা নিয়ে একটু প্রশ্নটা করতে চাই। এটা অনেকের প্রশ্ন যে 90 আপনারা গণঅভ্যুত্থান করেছেন, প্রিন্স ভাই ছিল, আমারও একটু সংশ্লিষ্ট ছিলেন, আপনি অবশ্যই ছিলেন, কিন্তু সেই সময় বা 71-এ যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই সময় যারা বিপ্লবী, যারা মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পরে বা 90-এর পরে আপনাদের কি কোনো দায় মুক্তি দেওয়া হয়েছে? মানে আপনারা তো পুলিশের সাথে মারামারি করেছেন, করেছেন, তো এই আন্দোলনে জুলাইতে কেন দায় মুক্তির প্রশ্নটা আসলো? মানে সেখান থেকে মানে এটাকে কিভাবে দেখছেন যে আন্দোলনকারী নৈতিকতার প্রশ্নে থাকলে তাদের দায় মুক্তি কেন দিতে হয়, বা এই প্রয়োজনটা কেন এলো? দেখেন, গণঅভ্যুত্থান এমন, এটা বলতে হয় না, দায় মুক্তির কথা বলতে হয় না, কিন্তু এবার তো আইন করে দায় মুক্তি দেওয়া হয়েছে। আইনটা কেন করলো আমি জানি না, হয়তো জুজুর ভয়ের একটা হতে পারে। গণঅভ্যুত্থান এমন আমি কখনোই 90-এর কারো মুখে শুনিনি যে নেক্সট যদি কোনো সরকার আবার চেঞ্জ হয়, আবার তাহলে আমাদের কিছু হবে কিনা। এটা হচ্ছে মেন্টালিটির উপর ডিপেন্ড করে। 90-এ যারা আন্দোলন করেছিল তাদের অনেকেই আপনার চাওয়া পাওয়ার হিসেবের বাইরে ছিল। সত্যিকার অর্থে একটা স্বৈরাচারকে উৎখাত করার জন্য যতটুকু করা দরকার তারা করেছিল। আমি 24-এর বিশ্ববিদ্যালয় হলের ছেলে মেয়েগুলোকেও দেখেছি, একদম ঝাঁকে ঝাঁকে বের হয়ে আসছে রাতে। আমাদের এনভায়রনমেন্ট এমন ছিল না প্রিন্স ভাই, এত রাতে আমরা মেয়েরা বের হতে পারতাম না, কিন্তু আমরা কিন্তু দিনের বেলা যেখানে ঘন্টি বাঁধার সাথে সাথে বেল বাজার সাথে সাথে আমরা কিন্তু
যে কাপড় পরা ছিলাম আমরা কিন্তু আমাদেরকে উদ্বুদ্ধ করে নাই, কেউ বলে দেয় নাই যে আমাদের বের হতে হবে, বরং আমরা বের হয়েছিলাম বলেই পুরুষগুলো বের হতে পেরেছিল, নেতারা। এই কারণে যে আমাদের বোনেরা বের হয়ে গেছে, এখন আমরা 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 ডু অর ডাই। মানে তখন তো আরো কঠিন ছিল বিষয়টা, অনেক কঠিন ছিল, ফেসবুক ছিল না, সোশ্যাল মিডিয়া কিছুই ছিল রাজনীতি না। এই ধরনের কোনো নির্দেশ কোনো মোবাইলও ছিল না, নেতাদের। ফেসবুক তো দূরের কথা, মোবাইলও ছিল না। 91 না 92 সিটি সেলের মতো মোবাইল একটা দুইটা বের হয়েছিল, এই 90 কোনো কিছু ছিল না, যাকে তাকে চাইলেই কিনতে পারতো না। তো সেইখানে তারপরে দায় মুক্তির কথাও যেমন আসে নাই, ঠিক তেমনি আপনার ওইটাও আসে নাই যে আমি এই করেছি ওই করেছি। আমাদের বরং সাধারণ মানুষ দেখলে না আলাদা চোখে দেখতো। আমি এমপি হয়েছি একের অধিকবার, আমি এই সময়টা যে সম্মান না পেয়েছি, আমাকে অনেকেই চেনে, অনেকেই সম্মান করে, অনেকেই বকাও দেয়, আমি এই সময়টা যত সম্মান না পেয়েছি তার চেয়ে অনেক বেশি 90-এর যে ছাত্রনেত্রী, একদম জুনিয়র ছাত্রনেত্রী ছিলাম, আমি যখন প্রধানমন্ত্রীর অফিসে গিয়েছি 2-4 দিন, আমি যখন কোনো মন্ত্রীর বাসায় গিয়েছি 2-4 দিন, মানে আমাদেরকে আমাদের কিভাবে চিনতো তারা, ওই পত্রিকার প্রথম পেজে ছবিটা আসতো, মিছিলের ছবি থেকে, মিছিলের ছবি, আর সাদা কালো পত্রিকার ছবি তো বুঝেনি যে যার আত্মীয় সে চিনে নেওয়াটা ওরকম, যে এটাই তো প্রিন্স ভাই বা এটাই তো মনি, এরকম। তো এইখান থেকেই আমাদের এতটা ওই সম্মানটা পাওয়া, মনের অজান্তে মানুষের সম্মানটা আমাদের উপর পড়তো, এবং অনেক দিন পর্যন্ত রাইট নাও ওই 90-এর আমাদের দেখলে যখন বলে যে এরা তো 90-এ ছিল, তো সেইটার সঙ্গে 90 থেকে এই পর্যন্ত বয়স হয়েছে 36 বয়সে যদি এইটুকু সম্মান থাকে, তাহলে ওই 24-এর আন্দোলনকারীদের তাকাতে হবে 90-এর দিকে, যে কিভাবে সম্মানটা পাওয়া যায়। যে কথাটা সালাউদ্দিন সাহেব বলেছেন যে চেতনা বিক্রি করে খেলে কিন্তু 24 টিকবে না। তো এই জায়গাটায় আপোষহীন হতে হবে তাদেরকে, এবং ম্যাক্সিমাম কিন্তু চলে গেছে, তারা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আপনার যারা আন্দোলন করেছিল আমরা কিন্তু তাদেরকে এখন আর দেখছি না, প্রকৃত আন্দোলনকারী যারা। আপনি দেখেন, আপনি যদি ওই ছবিগুলো, যেহেতু আপনি টেলিভিশনে আছেন, আপনি ব্যাক ফুটেজে যান, আপনি যে মেয়েগুলোকে দেখেছেন তাদের এখন আর দেখবেন না, যাদেরকে দেখছেন তারা ওইখানে ছিল না, তারা ওইখানে নাই কেন? মানে এই একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে, পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে তো এখানে আরো সমস্যা আছে, সেখানে কিছু জিনিস আছে কমন, কেন তাদের অ্যাকোমোডেট করতে পারলো না? এখানে কিছু জিনিস আছে কমন, যেমন ধরেন একটা সময় আমরা বামদেরকে আলাদা সম্মান করতাম, কেন জানেন? যে এইখান থেকে মতিয়া চৌধুরী বের হয়ে আসছে, এখানে নারীদেরকে আলাদা সম্মান করা হয়, এখানে গেলে নারী পুরুষ অল আর ইকুয়াল মনে করা হয়। এখন ওইখানেও ওরকম আমরা দেখি না, নাম্বার 1। নাম্বার 2, 90-এ যে নারীগুলো বের হয়েছিল, সময়ের প্রয়োজনে তারা আবার চলে গিয়েছে, অনেকেই থাকতে চেয়েছিল কিন্তু টিকতে পারে নাই, যে কারণগুলোতে আমরা বহু কষ্টে বহু রকম কতবার ছেড়ে দিয়েছি, কতবার দলে এসেছি। একটা সময় থাকে তখন দল ছাড়লো, দলে কিন্তু ছাড়ে না, জনগণ ছাড়ে না, আবার ফেরত এসেছি আমরা কিন্তু হাতে গোনা এখন, এবং ওই ছেলেরাও ওরকম অনেকেই হাতে গোনার মধ্যেই হয়ে গেছে। 36 বছরের ব্যবধান, একদম কম বয়স না কিন্তু 36। আর এখনকার মেয়েরা, ছেলেরা যারা ছিল, যাদেরকে সত্যিকার অর্থে সমস্ত বাংলাদেশ দেখেছে, সমস্ত বিশ্ব দেখেছে, তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। তারা কেন গেছে, তাদেরকে ধরে রাখতে কেন পারে নাই, এটাও আমরা জানি না। যারা আছে তাদের অনেকেই তারা সুবিধাজনক না, অসুবিধাজনক। তারা হয়তো এদের হাতে থাকলে বিক্রয় হবেই। যেমন মুক্তিযুদ্ধকে বিক্রি করতে করতে একটা সময় বাঘে ধরার মতো সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধরা চাইলেও অনেকেই যায় নাই বিশ্বাসভঙ্গ থেকে, ঠিক তেমনই বিশ্বাসভঙ্গ আবার যদি হয় মুক্তিযুদ্ধে, কিন্তু আমি আবারও বলছি, এটা হচ্ছে অস্তিত্ব, দেশ স্বাধীন হওয়া, একটা ভূখণ্ড, একটা জাতিসত্তা, এইটা। আর 24-90 এটা কিন্তু আপনার একটা স্বৈরাচার বিরোধী, একটা ফ্যাসিস্ট বিরোধী। তো সেইখানে আমি সেইটাই বলছি যে 71-এ যদি চেতনা বিক্রি করতে গিয়ে মুক্তিযোদ্ধাদের অবমাননা হয়, মুক্তিযোদ্ধাদের মানুষ বিশ্বাস করতে ভয় পায়, তো সেই জায়গায় আপনার 24-90 তারা কিভাবে চেতনা যদি বিক্রি করতে যায় টিকবে? কেউই টিকতে পারে না। যদি আপনি স্বচ্ছতার জায়গায় অস্বচ্ছতা আনেন, তাহলে ওই জায়গাটা, স্বচ্ছতার অভাব পড়লে ওই জায়গাটা অক্সিজেন থাকে না। জি আপা, ধন্যবাদ আপনাকে, চমৎকার করে বলছিলেন। আসলে আমরা তন্ময় শুনছিলাম, কিন্তু আরো অন্য প্রসঙ্গগুলি আলোচনায় আসতে হবে। রহিন হোসেন প্রিন্স ভাই, যে প্রসঙ্গটি আমরা আলোচনা করছিলাম, যে আন্দোলনের নানা রকম চরিত্র, ছাত্র যে আত্মত্যাগ 90 আপনারা সেটা করেছেন, একটা বিষয় একটু প্রশ্ন রাখতে চাই, যে এবার যে আমরা
এই রাজনীতিতে আন্দোলনে যে ভাষাগত দিকগুলো দেখেছি, ভাষার প্রয়োগ দেখেছি, যে এই ভাষাগুলো অনেক ক্ষেত্রে আমাদের স্বাভাবিক চেতনাকে আমাদের আহত করেছে। মানে এটাকে আপনি কিভাবে দেখছেন, যে এটা কি জেনজির স্বাভাবিক প্রবণতা, নাকি এটাকে এক ধরনের রাজনীতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই ধরনের সব সংস্কৃতিগুলোকে সচেতনভাবে? এটা আসলে আমি মনে করি যে গবেষণার দরকার। মানে এক কথায় আমি উত্তর দিতে খুব ভালো চাই না, এই কারণে আমি নিজেও খুব ভালো যাই না, তবে অনুসন্ধান করা দরকার এই কারণে, কারণ আমরা একটা যে দেশ, তার যে সংস্কৃতি, তার যে ঐতিহ্য, তার যে একটা সামাজিক বন্ধন, কারণ রাজনীতিটাই তো সেই বন্ধনকে আরও দৃঢ় করা, মানুষের স্বার্থের কথা বলে, এইটাকে একটা অশান্তি ডেকে আনছে। অনেকগুলো শব্দচয়ন যা উচ্চারণও করা যায় না, যা আলোচনাই করা যায় না। একটা মিছিলের সময় অনেক সময় উত্তেজিত সময় একেবারেই এ ধরনের স্লোগান অতীত হয়নি আমি তা বলবো না, কিন্তু সেইটা স্লোগান দেওয়ার পরে মাথা নিচু করে অন্যদিকে চলে যাওয়া হয়েছে। কিন্তু এইবার যেন উচ্চ কণ্ঠে ওইটাকে এস্টাবলিশ করার জায়গায় যাওয়া হচ্ছে, এটা খুবই একটা ক্ষতিকর জায়গায়। তার মানে এটা আমাদের একটা সামাজিক অবক্ষয়ের চেহারা। এইটাই নারীরা কোথায় হারিয়ে গেল, যারা জুলাইতে আচ্ছা, সক্রিয় এটা ছিল? একটা গুলি। আর বামের প্রশ্নে যে মনিয়াপা যে প্রশ্নটি রাখলেন, যে বাম আগের মতো নাই, মতিয়া চৌধুরী তৈরি করতে পারছে না বাম। আচ্ছা, ওই আমি একটু তাহলে বামটা বলে অন্য জায়গায় আসে। হ্যাঁ, এটা তো বামদের তো আমিও তো সমালোচনা করার পক্ষে, যে আগে যে পরিমাণে আমরা এখানে তরুণদের উজ্জীবিত করে করতে পারতাম, এখন সেটা তো পারছি না। এটা আমার আত্মসমালোচনার ব্যাপার। সেটার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হয়তো বা আমরা এখনও কী ভাষা সেই তাদের মানে কি বলে তাদের সাথে একাত্ম হতে পারছি না, কিন্তু একটা বড় কারণ হচ্ছে সামনে তো একটা আদর্শিক জায়গা দেখিয়ে যেতে হয়। মানুষ যেটাকে মনে করবে এটা অ্যাচিভ করা যাবে। ধরুন আগে একটা সোশ্যালিস্ট ওয়ার্ল্ড ছিল, সে চোখের সামনে ছিল, ওই সমাজটা এরকম, এখন তো এরকম দেখাইতে পারছে না। এরকম হয়তো অনেক কারণ হয়তো আছে। আমি বলছি সেটা আত্মসমালোচনা আমরা করব। এইবার আসি, দেখেন এই যে এটা খুবই খুঁজে দেখা দরকার যে অনেকদিন পরে আমরা যে তরুণদেরকে মনে করতাম ঘরের মধ্যে থাকে, বা এই যে কথাটা বলতাম, হ্যাঁ আমি তো পরিবারেও বলি, অনেক সময় অনেকে মনে হয়তো এরা কি খোয়াড়ের মধ্যে কিনা, বা কি বলে ওই যে ফার্মের মুরগি বলে তো আমাদের শিক্ষামন্ত্রী বিপদে পড়লেন। না, এটা কিন্তু এটা কে কি বললো সেটা ব্যাপার না, আমি যেটা মনেই করতাম। কিন্তু দেখেন এইবারের মুভমেন্টকে দেখা গেল এরা কিন্তু বাঁধ ভাঙা জোয়ারের মতো আসলো। এই যেসব আমরা কথা বলছি 24-এর এই সময় কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা আপরাইজিং হলো। এখন তাহলে গেল কারণ সহজ কথা, ওদের সাথে কথা না বলে উত্তর আপনি পেয়ে যাবেন। তারা যে আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল, তারা এসে দেখলো যে আমার সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হচ্ছে না, এবং বাস্তবায়ন করার মতো কেউ নাই। যাদেরকে দেখছি তারা এটা একটা প্রজন্ম হতাশার গহ্বরে হারিয়ে যাবে কিনা এই প্রশ্নটি, কারণ আপনার স্বপ্ন ভঙ্গের বেদনাটা আরো বেশি কষ্টকর না পাওয়ার চেয়ে। না, আমি তো সেটা তো আমি বললাম যে এটা এক কথা, অন্য উত্তর নাই। তাহলে স্বপ্নভঙ্গ একেবারে হয়ে গেছে তা আমি বলছি না, আমি যে ওই কারণে হয়তো নাই, কিন্তু তার মধ্যে যে স্বপ্ন জাগ্রত আছে, আমি নাই তা আমি মনে করি না। আমি যে হয়তো দেখছে না বলে পিছিয়ে গেছে, কিন্তু সে যে একটা স্বপ্ন লালন করলে আজকে না হোক কালকে হবে, তার সামনে যদি আমরা পথ দেখাইতে পারি, আমরা বলতে কে আমি জানি না, যেই দেখাইতে পারে, তখন সে যে আবার আসবে না এটা ভাবার কোনো কারণ নেই। বরঞ্চ আমরা চাইবো এটা আসা দরকার। এই কারণে আপনি শুরুতে একটা প্রশ্ন করেছেন, আগের পার্টে বলতে পারিনি, সেটা একটু বলে দিয়ে এক অল্প কথায়। এই যে দেখেন এই পরিবর্তনের পর আপনি আমাকে বলেন তো, যারা এসেছিল তার অধিকাংশের কথা বলছি, যারা সচেতন, বললাম ধরুন কমিউনিস্ট পার্টির কেউ সচেতনভাবে টুয়ার্ডস সমাজতন্ত্র চাইছে, 71-এ যারা দেশকে চাই নাই তারা এখানে আসছে টুয়ার্ড পাকিস্তান বানাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তারা যখন দেখলো যে এখন আপার হ্যান্ড নিয়ে উগ্র দক্ষিণপন্থীর এটা পাকিস্তান পন্থার পক্ষে, এটা 47-কে আফোল্ড করে 71-কে তারা রিপ্লেস করতে চায়, যারা দেখলো এটা বলে এসে যে সংবিধান নিয়ে কথা বলেন, অবশ্যই সংবিধানের অসম্পূর্ণতা থাকে, এটা প্রতি মুহূর্তে এটা নতুন করে নবায়ন করে করে আগাতে হয়। 72-এ আমরা বলেছিলাম এই সংবিধান অসম্পূর্ণতা আছে, কিন্তু যখন দেখে একজন বলে এই সংবিধান নতুন সংবিধান তৈরি করছে, তাহলে সেইটা তো আপনি তাকে তো অন্যরকম আঘাত করতে পারে। তাহলে তো পরিবর্তনের আকাঙ্ক্ষার নামে সে যদি এইটা দেখে, তাহলে তো সে পেছনেই যাবে। কিন্তু নারীর কথা বললেন, এই নারী যদি আজকে দেখতো, যদি একটা অন্য ধরনের বাইরে দেখি যে এখন যে সংরক্ষিত নারী আসন আছে, আমরা এখন এটা 100 উন্নীত করলাম এবং সরাসরি নির্বাচনের জায়গায় যাব। মনিয়াপা বিএনপি করলো, উনি কিন্তু ব্যক্তিগতভাবে এই মতের পক্ষে বহুবার টেলিভিশনে বলেছে। তাহলে দেখতেন ওই নারীরা বহু আজকে কিন্তু এগিয়ে আসতো একটা ভিন্ন স্বপ্ন নিয়ে। প্রিন্স ভাই, আপনি যেটা বলছেন যে একটা আদর্শ সামনে রেখে রাজনীতিটা করতে হয় এবং সেটা রাখতে হয়, হয়তো এখানে তাহলে সেই আদর্শটা ছিল কিনা সেই প্রশ্নটিও কিন্তু করা যেতে পারে। নীলুফার চৌধুরী মনি আপনার কাছে আসবো, কিন্তু তার আগে একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, যাচ্ছি নির্ধারিত বিরতিতে, সাথে থাকবেন। দর্শক, আমরা ছিলাম ভিন্ন মাত্রার আলোচনায়, প্রাপ্তি ও প্রত্যাশার জুলাই এই শিরোনামে কথা বলছিলাম। বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। নীলুফার চৌধুরী মনিয়াপা, আপনার কাছে আসতে চাই, যে প্রশ্নটি হচ্ছে যে একটা আদর্শিক রাজনীতি সামনে থাকা দরকার।
যেটির হয়তো একটা বড় অভাব এখন আছে। কিন্তু এই 24-এর যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটা শক্তি সামনে এলো, এখন যারা আপনাদের একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে, একভাবে আমরা স্বীকার করি না করি, যে একটা দক্ষিণ পন্থা ধর্মীয় সাম্প্রদায়িক রাজনীতি, যে রাজনীতিটা থেকে বিএনপি একটু আলাদা। তো সেই জায়গা থেকে এই রাজনৈতিক চ্যালেঞ্জটাকে বিএনপি কীভাবে সামনে মোকাবেলা করবে বলে মনে করেন? তারা বলছে যে আপনারা জুলাইয়ের সাথে প্রতারণা করেছেন, চেতনার সাথে, এবং আগের সরকারের যে পরিণতি হয়েছে শেখ হাসিনার, আপনাদের সেই পরিণতি অপেক্ষা করছে, তারা দরকার হলে আন্দোলনে নামবে এবং আপনাদের সমুচিত শিক্ষা দিবে। এই বক্তব্য কিন্তু তারা দিয়ে রেখেছে, যদিও একসাথে বসে আপনাদের সাথে আলোচনা করছে তারা। মানে এই বন্ধুত্ব এবং বৈরিত্যাগটাকে আপনারা কি সমীকরণে দেখেন? দেখেন, আমি মনে করি যে ওই যে শরৎচন্দ্র একটা কথা বলেছিল নারীর চরিত্রে, যে বিশ্বাস করিয়া সংসারে বরং ঠকাও ভালো, অবিশ্বাস করিয়া পাপের ভাগী হওয়া ভালো না। আমি বিশ্বাসটা এখানে করতে চাই, তাদের যেটা বললেন যে একসাথে বসে কাজ করে, কিন্তু ওইখানে আবার নিজের বুঝটাও আমি বুঝে নিতে চাই। আমি আমার জায়গায় সচেতন থাকতে চাই। যে কোনো সময় যে কোনো ধাক্কা আসতে পারে, ঝড় উঠতে পারে, কারণ ইতিহাস তাই বলে। ইতিহাস কিন্তু এর চেয়ে ভালো কিছু বলে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার তারা কি চায় আমি জানি না, কারণ সবাই যদি চলে যায়, ফ্যাসিস্ট ধরেন আওয়ামী লীগ চলে গেল, বিএনপিকে আপনার ফেলে দিলেন, থাকবেটাকে? এই দেশটা কার কাছে থাকবে? হু ইজ দ্য নেক্সট? তো এই যে এই জায়গাটায় তারা কি চায় এবং তারা কি ঠিক থাকবে তখন? তো বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে? আপনার অনেক কিছুর কিন্তু হিসাব মিলে না। সেই হিসেব যদি এই প্রজন্মের সন্তানরা না মিলাতে পারে, তাহলে শুধুমাত্র ঐক্য, শুধুমাত্র আন্দোলন, শুধুমাত্র গালাগালি, এইসব দিয়ে পার পাওয়া যাবে না। এটা আমার বেসিক জানার জন্য আগে পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, এর পিছনে কার কার শক্তি আছে। যেমন ধরেন ইতিমধ্যে অনেক কিছু বের হয়ে গেছে, কিচেন ক্যাবিনেট বের হয়েছে, ডিপ স্টেট বের হয়েছে, জিও পলিটিক্স বের হয়েছে। এগুলোতে আপনার, আমি বলবো এই প্রজন্মের সন্তানরা, আমাকে তোমরা চাও বা না চাও, আমার যত রকম গালাগালি করো, কোনো সমস্যা নাই, দেশটা আমারও তোমারও সমান অধিকার এখানে, বরং আমার চেয়ে তুমি আরও অনেক দিন বেঁচে থাকবা। সেই যাতে ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারো, সেই জন্য স্টাডির কোনো বিকল্প নাই। যেটা ইন্টারিম সরকার একটা বারের জন্য বলে নাই এই সন্তানদের ফিরে যাও লেখাপড়ায়, লেখাপড়া করতে হবে। এবং এই দেশটা কোথায় যাচ্ছে অনেকটুকু পড়লে আপনি দেখবেন, পড়ছেন, একটা সময় কিন্তু আপনি নিজের প্রশ্নের মুখোমুখি দাঁড়াবেন, তাহলে কি হচ্ছে? এই যে শিক্ষার কোনো বিকল্প হতে পারে না। এইখানে আমি এই টকশোটা কোনো প্যারেন্টস যদি দেখে, তাদের উদ্দেশ্যেও বলতে চাই, স্টুডেন্টরা দেখলে তাদের উদ্দেশ্যেও বলতে চাই, যে এই দেশটা, আমি অনেক সময়ই বলি গরিবের সুন্দরী কন্যা বা গরিবের সুন্দরী বউ সবার ভাবি। তো এই দেশটা এখন তার জিওগ্রাফিক্যাল অবস্থায় যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে চুলচেরা হিসাব করে, বিশ্লেষণ করে আমাকে টিকে থাকার জন্য আমাদের কি করতে হবে, এই জায়গাটা না বের করলে একটা শ্রেণীকে দিয়ে করাবে। ওই যে মিশরের মুরসির মতো, ব্রাদারহুডের মতো এই জায়গাগুলা, ইতিহাস কিন্তু এই খুব খুব কাছে, নিকট অতীত অনেক কিছু ঘটে গেছে। হ্যাঁ, সিসির মতো, আপনার এই সিরিয়ার মতো, আপনি দেখেন এই জায়গাগুলো কি হচ্ছিল। তো এই জায়গাগুলো স্টাডি করলে অটোমেটিকলি বের হয়ে যাবে আমাদের রাষ্ট্র নিয়ে কত প্রকার ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র থেকে বের হতে হলে কি করতে হবে? আমি ডান বাম মধ্যপন্থা বুঝি না, দেশটা আমাদেরকে এই বিষয়ে কাজ করতে হবে। সেই কাজ করতে গিয়ে যদি মনে করেন যে আমাকে ফেলে দিলে দেশ ভালো থাকবে, ফেলে দেন, সমস্যা নাই, কিন্তু দেশটাকে ভালো রাখার জন্য আপনি কতটুকু জানেন, কতটুকু বুঝেন, এই জায়গাটা তো আসতে হবে আমাদের। আপনার এই কথাটা নিয়ে আসতে চাই প্রিন্স ভাই আপনার কাছে, যেটি হচ্ছে যে 24-এর পরে কিন্তু এই যে পরিভাষাগুলো, ডিপ স্টেট, আপনারা যেটা বললেন যে কিচেন ক্যাবিনেট, জিও পলিটিক্স, এই যে কথাটা আসছে, মানে এগুলো তো আমরা আগে শুনিনি বাংলাদেশের রাজনীতিতে। তাহলে মানে কি আমরা আরেক ধরনের একটা জাংচারের মধ্যে প্রবেশ করলাম কিনা? মানে এটিকেও আসলে ওই যে বলা হচ্ছে যে আমরা দাবার গুটিতে একটা মানে খেলার একটা জায়গায় আমরা প্রস্তুত, মানে নিজেদের মানে সেই অপরিণামদর্শী একটা অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে কিনা। না, এখানে আমি মনে করি যে উনি এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনায় এনেছেন এবং এটা অ্যাপিল করেছেন। আমি শব্দটাকে রিপিট করলাম, যদি শুনে থাকে অন্যরা, খুবই জরুরি কেন? আপনি 3টা পয়েন্ট বলেছেন, তার মধ্যে আমি ছোট করে প্রথম 2টা বলি। ভূ রাজনৈতিক এই পরিস্থিতিটা ছিল, কিন্তু এই সময়টা ব্যাপকভাবে হয়েছে,
খালি ওর একটা দিক খালি বলি, এই ভূ রাজনৈতিকের একটা বড় ব্যাপার হচ্ছে যে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি তারা আমার দেশের উপরে আধিপত্য বিস্তার করতে চায়। কখন পারবে জানেন? যদি একটা দুর্বল সরকার থাকে। তারা খুশি হয় যদি অনির্বাচিত সরকার থাকলে তাহলে দুর্বল সরকার হয়। আমরা দেখলাম ইউনূস সাহেব 3 দিন আগেই কি স্বাক্ষর করে গেল বাণিজ্য চুক্তির নামে, জানেন, সময় নাই বলে গেলাম না। 2 হচ্ছে কিচেন ক্যাবিনেটটা নানা সময়ই থাকে এবং তার মানে এটাকে গণতান্ত্রিক ধারা ব্যাহত করে, সংসদীয় গণতন্ত্রের দ্বারা ব্যাহত করে, যেটা ওইখানেও ব্যাহত হয়েছে বলে আজকে কথা বলছে। তার থেকে আমাদের কিছু পজিটিভ শিক্ষা নেওয়া দরকার, আমি ওইটুকু এটা রাখার পক্ষে। কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে ডিপ স্টেট। এইটা ছিল বিভিন্ন সময়ে, কিন্তু সাম্প্রতিক সময়ে পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের দেশে অনেক সময় থাকলেও জানা যায় না, আলোচনায় আসে না, এটা কিন্তু আসছে। এবং প্রথমে এই আলোচনাগুলো কিন্তু এটা কতটা ডিপ, মানে কতটা ডেপথ এটা আছে? এইটা ডেপথ সবসময় ছিল, আছে। এইটা দেখবেন যে যারা এই আন্দোলনের অন্যতম দাবিদার বলে থাকে, আমি বলি যারা এই আন্দোলনের পজিটিভ আকাঙ্ক্ষা ধারণ করে তাদেরকে ভালোভাবে বোঝা দরকার। ডিপ স্টেটের অন্যতম বিষয় হচ্ছে ক্ষমতা জনগণের হাতে না, ক্ষমতা দেশি বিদেশি কিরানকদের হাতে। এইটা হচ্ছে কথা। দেশি বিদেশি কিরানক অদৃশ্য হলেও তারাই প্রধান দৃশ্যতে চালায়। এখন সেই সুযোগ আমরা করে দেবে কেন? ধরুন কথার কথা, আমরা যদি আন্দোলনকারী শক্তি বা রাজনৈতিক দল জনগণের উপর ভরসা না করে আমরা দূতাবাসগুলোর উপরে ভরসা করি, আমরা হ্যাঁ নিশ্চয়ই দল চালাইতে টাকা পয়সা লাগবে, এটা জনগণের উপরে ভর করব নাকি বিদেশের অন্যদের উপরে নির্ভর করে টাকা পয়সার জায়গাটা আসবো, তাহলে কিন্তু যতই মুখে এক কথা বলি আমি আসলে অন্যদের স্বার্থ রক্ষাকারী হব। তাহলে আজকে যারা জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে কথা আমরা বলছি, আমরা সহ অন্যরা, তাদেরকে বরঞ্চ আজকে একটু রিভিজিট করতে হবে যে ওই ধরনের যারা থাকে ডিপ স্টেট এবং অন্যরা, তাদের উদ্দেশ্য থাকে ভিন্ন। তারা ভিন্ন জায়গায় নিতে চায়, সেখানে দেশ জনগণের কোনো স্বার্থ নাই, বরঞ্চ দেশটাকে একটা দাসত্বের বন্ধনে পরনির্ভর দেশে পরিণত করতে চায়। কিন্তু যদি আমরা প্রকৃতপক্ষে জুলাইয়ের আকাঙ্ক্ষার কথা বলি, গণতন্ত্রের কথা বলি, তাহলে আজকে আমাদের এটা রিভিজিট করতে হবে এবং কখনো কোনো অগণতান্ত্রিক শক্তি, কোনো দূতাবাসের প্রতি নির্ভরশীলতা, কোনো অন্যদের উপরে টাকার নির্ভরশীলতা, এইগুলো বাদ দিয়ে জনগণের কাতারে থেকে জনগণের স্বার্থের পক্ষেই কথা বলতে হবে এবং গণতন্ত্র যাতে নিরঙ্কুশ হয় সেই কাজ করতে হবে। আরেকটা কাজ করতে হবে, আমাদের কোনো ভূমিকা যেন অন্য কাউকে সহায়তা না করে। হয়তো আমি জানি না, মনি আপা হয়তো পড়াশোনার কথা বলছেন, এগুলো তো খালি শব্দ চয়ন দিয়ে হয় না, এগুলো অভিজ্ঞতা লাগে, পড়াশুনো করা লাগে। দিন দুনিয়া যত আগাচ্ছে তত এইগুলো কিন্তু নানাভাবে পজিটিভ দিকে আগাচ্ছে, নেগেটিভটাও আগাচ্ছে। সুতরাং এগুলো গভীর বিশ্লেষণ করে যদি আমরা আগাইতে পারি, তাহলে এই যে এতজনের রক্ত দেওয়ার কথা আমরা বলছি, এত মানুষের আহত হওয়ার কথা বলছি, তাদের কিন্তু ন্যূনতম হইল তাদের প্রতি আমরা দায়বোধ পালন করতে পারবো। সেইটা যদি আমরা না পারি, তাহলে এইটা কিন্তু ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না, এটা মনে রাখতে হবে। প্রিন্স ভাই ধন্যবাদ। মনিয়াপা, যে আমরা জুলাইতে আন্দোলনে ব্যাপক, যেটা জেনজি বলতেছি, যে বেকার তরুণরা অংশগ্রহণ করেছিল তাদের একটা স্বপ্ন পূরণের জন্য, কারণ তারা মনে করছিল যে তাদের সামনে জীবনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সেই চাকরির যে কোটা প্রথা, সেখান থেকে একটা অর্গল কেটে যাবে। কিন্তু এখন যে আপনারা নতুন সরকারে এসেছেন, এই নতুন প্রজন্মের জন্য, যুবকদের জন্য, তরুণদের জন্য, যারা আমাদের একটা বড় অংশ, তাদের জন্য কি ভাবছেন, বা সেটি আসলে তাদেরকে কতটা আশ্বস্ত করতে পারছে, কতটা স্বপ্ন জাগিয়ে তুলতে পারছে? দেখেন, বিএনপি সরকার এইবার বাজেটে যে কথাটা বলেছে যে আগামী 5 বছরে 1 কোটি জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তার মধ্যে এইবার শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় 1 লক্ষ জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে প্রচুর লোক নিয়োগ করা হবে, যেগুলো অনেক দিনের গ্যাপ আছে। আপনি একটা জিনিস দেখেছেন যে ফ্যাসিস্ট থেকে শুরু করে অনেক বছর যাবতই সরকারি কর্মচারী নিয়োগ না করে এখন কিন্তু এটাকে কি বলে, ওই যে চুক্তিভিত্তিক যে এটা নিয়োগটা দেয়, এবং সেখানে বেতন কম থাকে, সেখানে আবার একটা মধ্যস্বত্ব ভুগি আছে আপনার, যে টেন্ডারে কাজ নেয় এই জনগণগুলোকে টেন্ডারে নিয়ে তারপরে তারা আপনার বিভিন্ন সেক্টরে দেয়, ওইখান থেকে একটা মাসোহারা তারা পায় ওদের ওই বেতন থেকে, স্বল্প বেতন থেকে। তো এই জায়গাগুলো সরকারের টার্গেট আছে, এই জায়গাগুলো ফিল আপ করা, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং বিদেশে স্কিল কর্মসংস্থা ব্যবস্থা করার জন্য বিভিন্নভাবে আপনার প্রশিক্ষণের ব্যবস্থা গুরুত্ব বাড়ানো হচ্ছে, জায়গা বাড়ানো হচ্ছে।
এই কাজগুলো আমরা করছি এবং সেটা অবশ্যই জেনজিরাই তো কাজ চাকরি করবে এদের জন্য মানে কিন্তু বাংলাদেশের শিক্ষার মান নিয়ে তার প্রশ্ন আসছে যে সেইখানে শিক্ষার জায়গাটি- ক্যারিকুলামটা আপনার শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই বলেছে যে চেঞ্জ করছে কিন্তু স্টেপ এই বাই 5 স্টেপ। মাসের মাথায় এসে শিক্ষামন্ত্রী পদত্যাগের মতো এক ধরনের চ্যালেঞ্জ এর মধ্যে পড়তে হলো বিএনপিকে, এটা কিভাবে দেখছে সেখানেও কি এইটা আসলে ওই যে কথাগুলো এতক্ষণ হলো আমি বা প্রিন্স ভাই বললাম, ওগুলো একটা কারণ। শিক্ষামন্ত্রী হতে পারে ভুল তো মানুষের হয়, সেদিন পরীক্ষাটা হয়তো বাতিল করলে পারতেন, কিন্তু ওনার একার হাতে ক্ষমতা নাই। উনি সচিব আছেন, ডিজি আছেন, চেয়ারম্যান আছেন, এই বিভিন্ন জন আছেন, তাদের নিয়ে বসার একটা ব্যাপার ছিল। এটা সময় সংক্ষেপ, রাতের ডিসিশন নেওয়া, সকালে পরীক্ষা, বৃষ্টির পানি। তারপরও শিক্ষামন্ত্রী যখন একজন মিনিস্টার যখন সন্তানদের কাছে দুঃখ প্রকাশ করেন কোথায়, মহান জাতীয় সংসদে, তখন কিন্তু আর সন্তানদের রাগ থাকার কথা না, কষ্ট থাকার কথা না। তখন এই আন্দোলনটা যারা পরিচালনা করে তাদের পেছনে একটা অন্যরকম একটা কালো হাতের একটা বোঝা যায়। এবং আপনি দেখেন যে তারা 6টা দফা দিয়েছিল, পরের দিন সেই 6 দফায় কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছিল না, যাকে নিয়ে ঘটনা লাইক আপনার 24-এর আন্দোলনের মতো, যে কোটা নিয়ে আন্দোলন শুরু হয়েছে, তারপরে আর কোটা নাই, মানে গোলপোস্ট তারপরে হলো চেঞ্জ হয়ে যাচ্ছে, বারবার গোলপোস্টে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই হলো অবস্থা, যাকে নিয়ে সমস্যা সে আর সমস্যার মধ্যে থাকলো না, সমস্যা তখন অন্যখানে হলো। তো এটা আমি বলবো যে যারা এই কাজগুলো করাচ্ছেন আমরা কিন্তু তাদের চিনি, আপনারাও তাদের চিনেন। তারা যদি মনে করে আমি গর্তে মুখ ঢুকিয়ে আছি, কেউ আমাদের দেখে নাই, আমি কাউকে দেখি নাই, এটা তাহলে ভুল হবে। আমরা যদি সমস্যায় পড়ি তারা কিন্তু আমাদের আগে সমস্যায় পড়বে, দেশটা হয়তো ধন্যবাদ আপা। প্রিন্স ভাই, এই যে পিছনের কালো হাতটা আসলে কারা, মানে দুটো বাক্যে আপা বলুন। আমার হিসাবে হচ্ছে যারা এই গণতন্ত্রকে স্থায়ী করতে চায় না, গণতন্ত্রের শত্রু, এবং যারা ডিপ স্টেটের মধ্য দিয়ে দেশকে বিরাজনীতিকরণের ধারা করতে চায় এবং উগ্র দক্ষিণপন্থার দিকে দেশকে নিয়ে যে সে আবার পুরনো পাকিস্তানের দিকে নিতে পারে, এরাই কালো শক্তি বলে আমি মনে করি। প্রিন্স ভাই ধন্যবাদ, মনি আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, কাল অন্য বিষয় নিয়ে দেখা হবে। শুভরাত্রি।